সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের প্রথম আধুনিক পুরুষ, যার সাহিত্য চিন্তা বাংলা সাহিত্যকে এক ধাক্কায় কয়েকশো বছর এগিয়ে দিয়েছে। তিনি আর কেউ নন, মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া নবম দশম শ্রেণীর কবিতা কপোতাক্ষ নদ। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, কখনো কি এমন হয় যে বাড়ি থেকে অনেক দূরে আছেন, কিন্তু একটা চেনা নদী বা একটা রাস্তার স্মৃতি মন থেকে কিছুতেই যাচ্ছে না? আজ আমরা ঠিক এমনই একটা অনুভূতির গভীরে ডুব দেব। কথা বলবো বাংলা সাহিত্যের খুব বিখ্যাত একটা সনেট কপোতাক্ষ নদ নিয়ে, আর জানব এর পেছনের কবির গল্পটা। তো প্রশ্নটা আসতেই পারে, তাই না, যে কবি তার নদীকে এতটা ভালোবাসেন, তিনি কিভাবে সেই নদী থেকে হাজার হাজার মাইল দূরে চলে গেলেন? এর উত্তরটা আছে তার জীবনের গল্পের মধ্যে। দেখুন, 1824 সালে তার জন্ম কপোতাক্ষের পাড়ে সাগরদাড়ি গ্রামে। ছোটবেলা থেকেই, মানে কলকাতার হিন্দু কলেজে পড়ার সময় থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি তার একটা সাংঘাতিক টান তৈরি হয়। এতটাই যে 1843 সালে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন, নিজের নামের সাথে মাইকেল শব্দটা যোগ করেন। আসলে পাশ্চাত্য জীবন আর ইংরেজিতে লেখার একটা প্রবল ইচ্ছে থেকেই তিনি শেষ পর্যন্ত ইউরোপে পাড়ি জমান। ওই সংস্কৃতির প্রতি এমনই এক মোহ তৈরি হয়েছিল যে তিনি নিজের বাঙালি শিকড় থেকে বেশ খানিকটা দূরেই সরে গিয়েছিলেন। কিন্তু জানেন তো, এই মোহটা চিরকাল থাকেনি। বিদেশের মাটিতে জীবনের নানা কঠিন আর কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে তার সেই ভুলটা ভাঙে। তিনি বুঝতে পারেন তিনি কোথায় এসে পৌঁছেছেন, আর এই উপলব্ধিটাই, এটাই তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। ভাবুন একবার, যে ইংরেজি ভাষার মোহে তিনি দেশ ছেড়েছিলেন, বিদেশের কঠিন বাস্তবতার পর তিনি বুঝতে পারলেন তার আসল শক্তিটা আসলে লুকিয়ে আছে তার নিজের মাতৃভাষা বাংলাতেই। এরপর তিনি তার সমস্ত মেধা, সমস্ত সৃজনশীলতাকে বাংলা ভাষার দিকেই ফিরিয়ে আনলেন। আর ঠিক তখনই তার প্রতিভার আসল বিকাশ ঘটল। আর তার ফল, তার কাজগুলো বাংলা সাহিত্যকে বলতে গেলে চিরদিনের জন্য বদলে দিয়ে গেছে। তিনি লিখলেন মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য। তিনি প্রথম বাংলা সাহিত্যে সনেট, অর্থাৎ এই যে আমরা পড়ছি সেই 14 লাইনের কবিতা, তার প্রবর্তন করেন। তিনি নিয়ে আসেন অমিত্রাক্ষর ছান্দ বা ব্ল্যাঙ্ক ভার্স। এর পাশাপাশি কৃষ্ণকুমারী, পদ্মাবতীর মতো অসাধারণ নাটকও লিখেছেন। এই যে যুগান্তকারী সব কাজ, এগুলোর জন্যই তো তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। কবিতার এই শুরুটাই কিন্তু পুরো ভাবটাকে একদম পরিষ্কার করে দেয়। ভাবুন একবার, এখানে এমন একজন মানুষের কথা বলা হচ্ছে যিনি নিজের বাড়িঘর থেকে বহু বহু দূরে, কিন্তু একটা নদীর স্মৃতি তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। তো এই গল্পের কেন্দ্রে রয়েছেন দুজন। একজন হলেন কবি নিজে, আর অন্যজন সেই নদী, যাকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। আর এখানেই কিন্তু আসল টানাপোড়েনটা। ভাবুন, একদিকে কবি মাইকেল মধুসূদন দত্ত থাকছেন ফ্রান্সে, অনেক দূরে, আর অন্যদিকে তার মনে সারাক্ষণ ভাসছে দেশের কথা, বিশেষ করে তার ছোটবেলার গ্রাম সাগরদাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ওই কপোতাক্ষ নদের কথা। এই যে একটা তীব্র হাহাকার, এই স্মৃতি কাতরতা, এটাই কিন্তু তার দেশপ্রেমকে আরও অনেক বেশি গভীর করে তুলেছিল। আচ্ছা, চলুন এবার আবার কবিতাটার দিকে তাকাই। দেখি এই যে প্রবাস জীবনের এত কষ্ট, এত অনুভূতি, সেটা তিনি কিভাবে তার লেখায় ফুটিয়ে তুলেছেন। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। কবি এখানে নদীর শব্দের স্মৃতির কথা বলছেন। তিনি কল্পনা করছেন যেন ফ্রান্সে বসেও তিনি কপোতাক্ষের সেই চেনা কলকল শব্দটা শুনতে পাচ্ছেন। এটা আসলে এক ধরনের ভ্রান্তির ছলনা, মানে একটা মায়া। এই মায়াটা তাকে একদিকে যেমন একটু শান্তি দিচ্ছে, ঠিক তেমনি বিচ্ছেদের কষ্টটাকেও যেন আরও বাড়িয়ে তুলছে। আর এই লাইনটা, এটা তো এক কথায় অসাধারণ। কি গভীর একটা উপমা, তাই না? কবির কাছে কপোতাক্ষ নদটা শুধু একটা জলের স্রোত নয়, এটা যেন তার জন্মভূমির বুকে মায়ের দুধের ধারার মতো, মানে মাতৃভূমির মাতৃস্নেহেরই একটা প্রতীক। পুরো কবিতাটা বুঝতে গেলে এই একটা শব্দ, স্মৃতিকাতরতা, খুব জরুরি। এর মানে কি? মানে হল স্মৃতি থেকে জন্ম নেওয়া এক গভীর কষ্ট বা কাতরতা। এটা কিন্তু শুধু কবির একার অনুভূতি নয়,
প্রিয় জায়গা বা প্রিয় মানুষ থেকে দূরে থাকলে যে একটা তীব্র কষ্ট হয়, যেটাকে আমরা বলি হোমসিকনেস, এটা ঠিক তারই একটা প্রতিচ্ছবি। এরপর থেকে কবিতাটা কিন্তু একটা নতুন দিকে বাঁক নেয়। কবির মনে একটা ভয় কাজ করতে শুরু করে। তার মনে হতে থাকে হয়তো তিনি আর কোনোদিনও নিজের দেশে ফিরতে পারবেন না। আর এ ভয় থেকেই তিনি তার প্রিয় নদীর কাছে একটা খুব আন্তরিক অনুরোধ জানান। দেখুন তিনি কি বলছেন। প্রথমত তিনি নদীকে বলছেন তাকে বন্ধুর মতো করে মনে রাখতে, ঠিক যেমনভাবে তিনি নদীকে মনে রেখেছেন। দ্বিতীয়ত তিনি মিনতি করছেন যে নদী যখন সাগরের দিকে বয়ে যাবে তখন যেন তার নামটাও সঙ্গে করে নিয়ে যায়। আর সবশেষে তিনি বলছেন নদী যেন তার দেশের মানুষের কাছে পৌঁছে দেয় তার ভালোবাসার কথা। এই যে তিনটে অনুরোধ, এর মধ্যে দিয়ে কিন্তু কবির সবচেয়ে বড় ভয়টা বেরিয়ে আসছে। তিনি ভয় পাচ্ছেন হয়তো সময় আর দূরত্বের কারণে তার নিজের দেশ, নিজের দেশের মানুষ তাকে একদিন ভুলেই যাবে। তাহলে সবশেষে কি দাঁড়ালো? এটাই যে কপোতাক্ষ নদ কবিতাটা শুধু একটা নদীকে মনে করা নয়, এটা আসলে কবির নিজের মাতৃভাষায় নিজের শিকড়ে ঘরে ফেরার একটা গল্প। এটা তার দেশের প্রতি এক গভীর সহজাত ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।